আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় একদিনে অর্ধশত মৃত্যু, ৬,৮৩০ জন শনাক্তের রেকর্ড। স্বাস্থ্যবিধি না মানাতেই ভয়াবহতা বলছেন বিশেষজ্ঞরা। করোনা ভীতিকে সঙ্গী করে অনুষ্ঠিত হলো মেডিকেলের ভর্তি পরীক্ষা। লঞ্চে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, ভাড়া বাড়ায় মালিকদের পোয়াবারও। বিপরীত চিত্র রেলে। করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বললেন মির্জা ফখরুল। রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার চড়ছেই। ভারত থেকে প্রচুর আমদানির পরও কমছে না চালের দাম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু হয়েছে, আবারও শনাক্তের রেকর্ড। একদিনেই শনাক্ত হয়েছে 6,830 জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ দ্রুত বাড়ছে। ভিড় জনসমাগম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো সহ কঠোর পদক্ষেপ চান তারা। ৩৯১তম দিনে এসে করোনার রূপ আরও ভয়ঙ্কর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আরও ৬,৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে করোনা শনাক্তের রেকর্ড। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬,২৪,৫৯৪ জনে। এ সময় করোনায় আরও ৫০ জন সহ মোট মৃতের সংখ্যা ৯,১৫৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৪৭৩ জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো ৫,৪৭,৪১১ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.২৮, সুস্থতার হার ৮৭.৬৪ ও মৃত্যুর হার ১.৪৭। এমন বাস্তবতায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলছেন, স্বাস্থ্যবিধি না মানারই খেসারত দিতে হচ্ছে। করোনার অতি সংক্রমণশীল বৈশিষ্ট্যের উপস্থিতিও পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। একদিকে ভিড় জনসমাগম হয় এমন সমস্ত কার্যক্রমকে নিয়ন্ত্রণের ভেতর নিয়ে আসতে হবে, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত এবং বাধ্য করার জন্য আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে পথে নামাতে হবে। একই সাথে টিকা নেয়ার ব্যাপারেও মানুষজনকে উৎসাহিত করতে হবে। আমরা এখন যে পর্যায়ে রয়েছি, সরকারের পক্ষ থেকে কঠোর হওয়া ভিন্ন অন্য কোনো পথ কিন্তু খোলা নাই। স্বাস্থ্যবিধি মানায় কোনো আপোষের সুযোগ নেই বলেও মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকা নিয়েছিলেন আব্দুল মান্নান। গত বছর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আব্দুল মান্নান। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব নেওয়ার কিছুদিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তার সহধর্মিণী কামরুন নাহার। করোনার উচ্চ সংক্রমণ পরিস্থিতিতে যখন জনসমাগম সহ সবকিছুতে সীমিত থাকার আহ্বান, স্বাস্থ্যবিধি মানার তাগিদ, তখনই অনুষ্ঠিত হলো মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। বেশিরভাগ শিক্ষার্থী অভিভাবকের মধ্যে এ নিয়ে অস্বস্তি, এমনকি আতঙ্ক। আবার পরীক্ষাটা হয়ে যাওয়ায় কিছু শিক্ষার্থী অভিভাবক স্বস্তি পেয়েছেন। তাদের যুক্তি হচ্ছে, পরীক্ষা পেছালে শিক্ষা জীবনও পিছিয়ে যাবে। করোনা সংক্রমণের হার বাড়ছে দিন দিন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ, স্থগিত রয়েছে সকল নিয়োগ পরীক্ষাও। সবকিছুই যখন বন্ধ, তখন নেওয়া হলো মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা। মহামারীর সময়ে সবাইকে যখন স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে, তখন পরীক্ষা কেন্দ্রের বাইরে সামাজিক দূরত্ব মেনে চলার নমুনা। সকালে হুড়োহুড়ি করে কেন্দ্রে ঢোকার চেষ্টা স্বাভাবিক সময়ের মতোই। সকাল 10টার পরীক্ষায় অংশ নিতে 8টা থেকেই লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা, কিন্তু অল্প জায়গায় এত শিক্ষার্থীর লাইন কত দূর নেওয়া যায়, তাই সেখানেও দূরত্বটা মানা সম্ভব হয়নি। পরীক্ষার্থীরা বলেন, খুব ঝুঁকি নিয়ে তারা কেন্দ্রে এসেছেন। এখানেও স্বাস্থ্য ঝুঁকিটা আরও বেশি, তবে কারো কারো শিক্ষা জীবনে পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ঝুঁকিপূর্ণ ফিল করতেছি, কারণ এখানে অনেক লোকজন আছে, প্রচুর ক্রাউড। ঝুঁকির মধ্যে তো পরীক্ষা, যেহেতু ডেট ফালাইছে তো আমাদের পরীক্ষা দিতেই হবে। এরকম সিচুয়েশনে এসে পরীক্ষা দিবে শারীরিকভাবে, কিন্তু আবার
পরীক্ষা হচ্ছে, এটা ভালো যে মানে সব কিছু কতদিন ধরে অচল হয়ে আছে। একটা ঝুলন্ত অবস্থা থেকে অন্তত আমরা রেহাই পাবো। শিক্ষাবর্ষ তো পিছিয়ে যাইতেছে। বাইরে অপেক্ষারত অভিভাবকরাও উদ্বিগ্ন। তারা নিজেরা সামাজিক দূরত্ব মানতে পারছেন না, ভয় পাচ্ছেন সন্তানদের জন্যও। তাদের বেশিরভাগেরই মন্তব্য, পরীক্ষাটা পরে নিলেও চলতো, সংক্রমণটাকে আমলে নেওয়া দরকার ছিল। আবার কেউ বলেন পরীক্ষাটাও জরুরি। বাচ্চাকে একা ছাড়তে পারিনি, আমরা বয়স্ক মানুষরাও আসছি, বাবা মায়েরা। এটা যেটা ঝুঁকিপূর্ণই আমি মনে করি। এটা সব যখন আটকে আছে, এটা আর কিছুদিন পরে নিলেও হয়তো খুব একটা ক্ষতি হতো না। আমরাও তো কনসার্ন অ্যাবাউট দেয়ার হেলথ, যে তাকে লেখাপড়া এই বছরই শেষ করতে হবে এমন না, জীবনটা সবচেয়ে বড়। এখন পড়াশোনার সময়, এই সময়টা যদি পিছিয়ে পড়ে তো মানুষের শিক্ষা জীবন তো অনেক পিছিয়ে পড়বে। ইয়ার লস আছে, ছেলেপেলেদের আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই ক্ষতি তো পোষানো যাবে না, কিন্তু যদি জীবনই না বাঁচে। কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, স্বাস্থ্যবিধি অনুসরণের চেষ্টা করা হয়েছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি এবং লাইন সেই আপনার অনেক দূরে থেকে মানে শুরু হয়েছে, মেইন রোড থেকে শুরু হয়েছে। তাদেরকে বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনটেন করে ঢোকার জন্য। তো তারপরেও আমি বলবো কোনো কোনো জায়গায় হয়তো একটুখানি ব্যর্থ হয়েছে। তো আমরা চেষ্টা করেছি। 47টি প্রতিষ্ঠানে 4350টি সিটের বিপরীতে এবছর 1,22,874 জন পরীক্ষা দিচ্ছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। লঞ্চের স্বাস্থ্যবিধি মানার শর্তে 60% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত যেন লঞ্চ মালিকদের জন্য পোয়াবারো। লঞ্চের ডেকে শারীরিক দূরত্ব মানা তো দূরের কথা, সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি যেন কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নেই, অথচ ভাড়া ঠিকই বেড়েছে 60%। ভুক্তভোগীরা বলছেন শারীরিক দূরত্ব তো মানাই হচ্ছে না, উল্টো ভাড়া রাখা হচ্ছে 2 গুণের বেশি। তবে বিপরীত চিত্র ট্রেনে। স্টেশনে স্বাস্থ্যবিধির বালায় না থাকলেও রেলের ভেতরে যাত্রীদের বসানো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। কোথায় একটু দেখান তো? সকাল থেকে আমরা এখানে দাগ দিয়ে, এই যে কি দেখানো যাবে আমাকে যে আপনি কোথাও এই দাগ কি সকালে দিয়েছেন? জি জি, এখানে কোনটা সকালে দাগ দেয়া কোনটা? এই যে দাগ আছে, এই যে ওখানে দেখেন, ওই যে দাগগুলো দেওয়া। স্বাস্থ্যবিধি কার্যকরের প্রমাণ দেখানোর সীমাহীন চেষ্টা এমকে শিপিং লাইন্সের এই কর্মকর্তার। আমাদের হ্যান্ড শাওয়ার প্লাস মাস্ক ব্যবহার করা এবং সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসার জন্য নির্দেশনা দেওয়া আছে। অথচ মুখে যা বললেন, বাস্তবতা তার ঠিক উল্টো। স্বাস্থ্যবিধি মানার কোনো চিহ্নই নেই লঞ্চটিতে। একজন আনসার এসেও চেষ্টা করলেন নিরাপদ দূরত্বে যাত্রী বহনের জন্য তাদের উদ্যোগ প্রমাণের। এটা আমাদের আসলে সকাল থেকে আমরা ওই যে ডেকে দাগ দিয়ে যাত্রীর নির্ধারণ যে জায়গাটা, স্পেসটা বাড়াইয়া মানে ফাঁকা ফাঁকা রেখে বসানোর জন্য আমরা আমাদের আনসার সদস্য যারা আছে তারা কাজ করতেছে। হ্যাঁ, দাগ দেওয়া আছে, কিন্তু ওই যে যাত্রীদের চাদর বিছানোর কারণে দাগগুলো দেখা যাচ্ছে না। আপনারা এটা মেইনটেইন করার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? মেনটেন তো আমরা করতে আসি, আমরা তো জোরালোভাবে করতেছি, তাদেরকে সবাইকে বলতে আসি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় চলেন। আপনাদের বলছি না। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী বহনের নির্দেশনা থাকলেও সদরঘাটের কোনো লঞ্চেই নেই সেই বিধি মানার প্রবণতা। ডেকে গাদাগাদি করে মানুষ বসেছে ঠিক আগের মতোই, অথচ করোনার অজুহাতে কম যাত্রী নিতে বাড়ানো হয়েছে ভাড়া। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি লঞ্চের ডেকে 50% যাত্রী বহন করবে, কিন্তু লঞ্চগুলো পরিদর্শন করে দেখা গেছে সেই নিয়ম মানার কোনো বালাই নেই এসব লঞ্চে। আগের মতোই বহন করা হচ্ছে যাত্রী, কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কিন্তু তৎপর রয়েছেন এইসব লঞ্চের মালিকরা। বিপরীত চিত্র ট্রেন স্টেশনে। ট্রেনে পাশের সিট খালি রেখে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে ঠিকঠাক, তবে কমলাপুর ট্রেনের কাউন্টারে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। গায়ে গা ঘেঁষে টিকিটের জন্য অপেক্ষায় অসংখ্য মানুষ। ঠেলাঠেলি করে, এর ভিতরে কাউন্টার সব বন্ধ। স্বাভাবিক দূরত্ব কেমনে মেনটেন হইব? আপনার কাউন্টার হলো 2টা, স্বাভাবিক দূরত্ব কেমনে হইব? এটা আমাদের পক্ষে ভেতরে এবং কি বাইরে সব জায়গায় আমাদের সচেতনতা 100% করা দরকার। বাট এখানে আসার পরে সিটের যে সামাজিক দূরত্ব, এটা খুব ভালো লাগছে। পাশাপাশি জীবাণুনাশক ছেটাতে ব্যস্ত এখানকার কর্মীরা, আর মাস্ক ব্যবহারে উৎসাহিত করে বিরতিহীনভাবে চলছে মাইকিং। ট্রেনে যাত্রীর সংখ্যা অর্ধেক করা হলেও ভাড়া বাড়ানো হয়নি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সহ আরও 3 দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল।
বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। 9 এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি বাংলা। 9 এপ্রিলের আগের 10 দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে না। শুক্রবার ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবিসি জানিয়েছে, বাংলাদেশ বা অন্য 3টি দেশ থেকে সরাসরি ফ্লাইট বাতিলের কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত নেই বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞায় এই দেশগুলোকে যুক্ত করার ফলে যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা এখন 39-এ দাঁড়ালো। ভ্যাকসিন প্রতিরোধী ভাইরাসের কোনো ধরন যেন যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ নিয়েছে দেশটি। কোনো ব্রিটিশ নাগরিক এই দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে অবশ্যই হোটেলে 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে জনগণের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা সদ্য প্রয়াত মোহাম্মদ শাহজাহানের আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওবায়দুল কাদের দলের পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের জোর দেন। সংক্রমণ ও মৃত্যুতে যাবৎকালের সব রেকর্ড ইতিমধ্যে ভেঙে গেছে। সামনের দিন আরো ভয়াবহ হবে কিনা বলা মুশকিল। যে সিমটম বোঝা যাচ্ছে যে খারাপ দিকেই এর গতি প্রকৃতি। সারা বাংলাদেশে ক্যাম্পেইন করবে জনগণের মধ্যে যাতে তারা মাস্ক বাধ্যতামূলকভাবে পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ে আতঙ্কে জনগণ, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে। চাল, ডাল, তেল সহ সকল পণ্যের মূল্য আকাশচুম্বী, অথচ কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। শ্রমিক ন্যায্য মজুরি হতে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কোভিড-19 করোনা ভাইরাস মোকাবেলায় কোনো কার্যকরী ব্যবস্থা নিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবারের করোনা আক্রমণ ইতিমধ্যে সেই সত্যকে জনগণের সামনে আতঙ্কের সঙ্গে তুলে ধরেছে। শিক্ষা ব্যবস্থা উন্নয়ন উপযোগিত নয়, উপরন্তু শিক্ষিত বেকার তৈরি করছে। সামগ্রিকভাবে এই বেআইনি সরকার বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। ভারতীয় চালের পর্যাপ্ত আমদানি সত্ত্বেও এখনো কমেনি চালের দাম। রাজধানীর বাজারগুলোতে সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। আমদানি কম হওয়ায় কিছুটা বেড়েছে সবজি ও মাছের দাম। ক্রেতাদের দাবি, রমজানকে সামনে রেখে যথাযথ বাজার মনিটরিংয়ের। পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনসাধারণের নাভিশ্বাস থাকে, এটি প্রতি বছরের দেশের নিয়মিত চিত্র। তবে এবারে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম আরও আগে থেকেই বাড়তি। চালের বাজারে অস্থিতিশীল অবস্থা কয়েক মাস ধরেই। পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার, কিন্তু বাজারে এর প্রভাব পড়েনি। মিনিকেট চালের দাম প্রকারভেদে 62 থেকে 65 টাকা। নাজির শাইল বিক্রি হচ্ছে 65 থেকে 67 টাকা। আর সবচেয়ে মোটা বিয়ার 28 চাল কিনতেও গুনতে হবে কেজি প্রতি 54 টাকা। সরকার যাদেরকে দিচ্ছে ওরা ওইভাবে ওই পরিমাণে আনে, ক্রাইসিস দেখে আনি, তারা বিক্রি করে। যদি একসাথে চলে আসতো বা একটা হইতো, তাহলে বাজারটা একটা ডাউন খেত বা কমতো। রমজানে অতি প্রয়োজনীয় ছোলার দাম বাড়েনি। সব বাজারে এটি মিলছে 70 টাকা কেজিতে। তবে কমেনি ভোজ্য তেলের বাড়তি দাম। প্রতি বছরের এই সময়টাতে নদ নদী খালবিলের পানি কমে যাওয়ায় মাছের সরবরাহে ঘাটতি থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। সব ধরনের স্বাদু পানির মাছের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত। সেই সাথে কিছুটা বেড়েছে সবজির দামও। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দামের একই চিত্র দেখা যায়। উস্তা হচ্ছে 50 টাকা কেজি, পটল হচ্ছে 50 টাকা কেজি, বেগুন 40, শসা 40, তার ভেন্ডি 50 টাকা আছে, ঝিঙ্গা 50 টাকা। যে কোনো মাছের ভিতরে 50 টাকা বাড়তি। এই যে মনোগঞ্জের ট্যাংরাইডি আগে বেচতাম 500 টাকা কেজি, এখন 600 টাকা কেজি বেচা লাগে। আমাদের 550 টাকা 550 টাকা কেজি বেশি। দাম তো মেলাই, আর অ্যাভেলেবেল মাছ নাই। মাংসের বাজারে অস্থিতিশীল অবস্থা কাটেনি। ব্রয়লার মুরগি 165 আর গরুর মাংসের কেজি 580 টাকা। ক্রেতা সাধারণের দাবি নিয়মিত বাজার পর্যবেক্ষণের।
তো মনিটরিং সিস্টেমটা তো নাই আসলে অ্যাকচুয়ালি খুব কম, কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, সবসময় দেখাও যায় না। আল্লাহ সবাই যেভাবে চালাইবো আমাকে সেভাবে চালাবে। আমি যদি বেশি জমা করি আমার পয়সা আছে, কিন্তু গরিব মানুষে কি করবে, তাদের কষ্ট হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত কেনাকাটা যেটা স্বাভাবিক সেটা করলেও আমি মনে করি না যে দ্রব্যমূল্যের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি হবে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি চ্যাং কুন বলেছেন, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের উপরই বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিহিত রয়েছে। এই খাতের উন্নয়নে দক্ষিণ কোরিয়া সব ধরনের সহায়তা দেবে বলে জানান। চট্টগ্রামের কেএপিজেডে একটি হাইটেক পার্ক গড়ে তুলতে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম কেএপিজেড থেকে ফিরে আল মাসুম সবুজের তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে চট্টগ্রামের কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কেইপিজেড। এখানে উৎপাদিত পোশাক, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, জুতাসহ অন্যান্য পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকার বাজারে। কেইপিজেডের সুন্দর লোকেশন ও এর সাফল্য দেখে এখানে দক্ষিণ কোরিয়ার আরও উদ্যোক্তা বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাকসাং। তবে এর জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি। সম্প্রতি কূটনৈতিক সাংবাদিকদের একটি প্রতিনিধি দল কেইপিজেডের কার্যক্রম দেখতে গেলে এসব কথা বলেন কোরিয়ান এই শিল্পোদ্যোক্তা। স্যামসাং কোম্পানি এখানে আসতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। পরে তারা ভিয়েতনাম চলে যায়। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারকে প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ নিতে হবে। অবকাঠামো উন্নয়ন যেমন করতে হবে, তেমনি সরকারকে বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করতে হবে। বিনিয়োগ বাড়লে পণ্যের বহুমুখীকরণের উপর নজর দেওয়া যাবে। কোরিয়ান রাষ্ট্রদূত লি চ্যাং কুন বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণরা। তথ্য প্রযুক্তির উন্নয়নে এটা দেশের জন্য একটা বড় সুবিধা বলে মনে করেন তিনি। এ সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশ পরবর্তী তথ্য প্রযুক্তির হাব হয়ে উঠতে পারে বলে অভিমত তাঁর। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের মধ্যেই বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। অনেক ইনোভেটিভ তরুণ রয়েছে যাদের কাজে লাগাতে হবে। তথ্য প্রযুক্তির উন্নয়নে কোরিয়া বাংলাদেশের অংশীদার হতে পারে। শুধু গার্মেন্টস নয়, তথ্য প্রযুক্তি, জ্বালানি সহ অন্যান্য খাতেও আমাদের সহযোগিতা বাড়াতে হবে। বর্তমানে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন। ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে মনে করছেন কোরিয়ান উদ্যোক্তারা। সম্প্রতি স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বাংলাদেশের। এর পেছনে রয়েছে তৈরি পোশাক শিল্পের বড় একটি অবদান। তবে কোরিয়া সহ বিদেশি বিনিয়োগকারীরা বলছেন, শুধু তৈরি পোশাক খাতের উপর জোর দিলে হবে না, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য খাতেও নজর দিতে হবে বাংলাদেশকে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, কেইপিজেড, আনোয়ারা, চট্টগ্রাম। আজ বিশ্ব অটিজম ডে। মহামারীত্বর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। করোনার সময় অটিজম বৈশিষ্ট্যের শিশুদের ঝুঁকি বিবেচনায় বাড়তি যত্নের প্রয়োজন, কিন্তু সে পথে রয়েছে অনেক প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, অটিজম বৈশিষ্ট্যের শিশু ও বয়স্কদের শিক্ষণ সুযোগ তৈরির পাশাপাশি মূল স্রোতে একীভূত করার পদক্ষেপ নেওয়া জরুরি। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা অটিজম বৈশিষ্ট্যের শিশুর সংখ্যা বাড়ছে পুরো পৃথিবী জুড়েই। অটিজম বংশগত নয়, চিকিৎসা বিজ্ঞানের ধারণা এটি মনোবিকারজনিত সমস্যা। মস্তিষ্কের অস্বাভাবিক জৈব রাসায়নিক কার্যকলাপ, অস্বাভাবিক গঠন, বংশগতির অস্বাভাবিকতা থেকে এই সমস্যা তৈরি হতে পারে। সাধারণত 3 বছর বয়স থেকে অটিজমের লক্ষণ ধরা পড়ে। বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান বলছে, বাংলাদেশে শতকরা 1 শিশু অটিজম বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের শুধুমাত্র তাদের প্রতি নেতিবাচক ধারণাগুলো দূর করলেই হবে না, পাশাপাশি সমাজের মূল স্রোতে তাদেরকে কিভাবে আমরা সম্পৃক্ত করতে পারি, সেই জন্য সোশ্যাল মডেলটিরও পরিবর্তন করা প্রয়োজন। আমরা বলবো পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটিকে আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং বজায় রাখতে হবে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর মা বাবা যেন তার নিজ নিজ জেলা উপজেলা থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যেন এই সঠিক এবং প্রকৃত যেই থেরাপিস্ট এবং পেশাজীবীরা আছেন যারা চিকিৎসা এবং পুনর্বাসন সেবা প্রদান করবেন তাদের কাছে যেন যেতে পারে, তাহলে এই চিকিৎসা সেবাটা এবং পুনর্বাসন সেবাটা সহজলভ্য হবে। করোনা সংক্রমণের কারণে সবচেয়ে ঝুঁকিতে অটিজম বৈশিষ্ট্যের শিশুরা। থমকে যাওয়া দেশে অনেকটাই বন্ধ আছে অটিজম শিশুদের শিক্ষণ কার্যক্রম। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সীমিত কার্যক্রম চললেও তা যথেষ্ট নয়। প্রশিক্ষণের জন্য তারা শিক্ষকের উপরে নির্ভরশীল, কিন্তু এই সময়টিতে তারা শিক্ষক ও বাবা মার সেই ধরনের সহায়তাটুকু হয়তো সবসময় পাচ্ছেন না। ফলে আমাদের বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে আমাদেরকে সহায়তা করতে হবে এবং বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে তাদের কেয়ারের জায়গাটিকে আমাদেরকে ঠিক রাখতে হবে। অটিস্টিক শিশুদের অনেকের মধ্যে রয়েছে বিশেষ প্রতিভা।
এসব প্রতিভা বিবেচনা করে শিশুদের সাথে আচরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু দেশে সে ধরনের বিশ্বায়িত প্রতিষ্ঠানের সংখ্যা বেশি নয়। এছাড়া রাজধানীর বাইরে অটিজম বৈশিষ্ট্য শিশুদের সেবা নেই বললেই চলে। এর অন্যতম কারণ দেশে প্রশিক্ষিত জনবলের সংকট। অটিজম বৈশিষ্ট্য শিশুদের পেছনে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় বাবা মাদের, তাই সরকারের সহযোগিতা দরকার। বেশিরভাগ বাচ্চাদের স্পিচ নাই, ফিজিওথেরাপি দিতে হয় তাদেরকে, তাদের সেন্সরি প্রবলেম থাকে, অকুপেশনাল থেরাপি দিতে হয়, এবং এক একটা থেরাপিস্ট রাখা মানে অনেক খরচ। আমি মনে করি যে এটা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক, এবং গভর্নমেন্টের সাহায্য ছাড়া কোনো স্কুল খুব একটা ভালো করে চলতে পারবে না। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলে গেলে মেধা বিকাশের পাশাপাশি হয়তো মূল স্রোতে জায়গা করে নিতে পারবেন অটিজম বৈশিষ্ট্যের শিশুরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচা বাজার ছাড়া সবকিছু বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জেলায় ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হলো। শুক্রবার বিকেলে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান। নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানান। ১৪ এপ্রিল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। মোদি বিরোধী বিক্ষোভ হরতালে নেতাকর্মীদের হত্যা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজত ইসলামের পূর্ব ঘোষিত সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা। সমাবেশে ক্ষমতাসীন দলের কঠোর সমালোচনা করেন হেফাজত নেতারা। ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যারা গুলি চালিয়েছে অনতিবিলম্বে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন তারা। দু একজন সাংবাদিকের অনৈতিক কাজের দায় পুরো সাংবাদিক সমাজ নেবে না বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। কিছু ব্যক্তির কারণে সাংবাদিকদের যাতে বদনাম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ একজন সাংবাদিক যা করতে পারে তা অন্য কেউ করতে পারে না। দেশ গড়ার ক্ষেত্রে সমাজের দৃষ্টি সঠিক জায়গায় পৌঁছাতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে পারে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যে কোনো সময় বন্ধ ঘোষণা হতে পারে এমন আশঙ্কা নিয়েই অমর একুশে গ্রন্থমেলায় শুক্রবার দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। ছুটির দিন হওয়ায় ছোটদের নিয়েও এসেছিলেন অনেকে। খ্যাতিমান লেখকদের পাশাপাশি নতুনদের বইও সাড়া ফেলেছে এবারের বইমেলায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় কমিটির সুপারিশ রয়েছে অমর একুশে গ্রন্থমেলা বন্ধ করে দেয়ার। সেই খবরে পর্দা নামতে পারে মেলার অনেকেই এসেছিলেন এমন আশঙ্কা মাথায় নিয়েই। লেখক, পাঠক ও প্রকাশকদের এই মিলন মেলায় একটু ঝুঁকি নিয়েও এসেছেন অনেকে। বইমেলায় আসা যাদের অভ্যাস বা নেশা, তাদের যে ঘরে থাকা দায়। আসলে একদম যখন ছোট তখন আব্বু আম্মু মেলা নিয়ে আসতো, তো তখন থেকে আর কি মেলার প্রতি একটা ভালোবাসা। নতুন বই নিজে খুলে একটুখানি পড়ে বুঝে কিনাটা এটার অভিজ্ঞতা পুরো অন্যরকম। লেখক আসলে সবাই পাগল হয়ে যেত, অটোগ্রাফ নিতে হবে, ওই জিনিসটা একটু মিস করতেছি। পাঠক দর্শনার্থীদের অনেকেই এসেছিলেন শিশুদের নিয়ে। আমার সবচেয়ে পছন্দের একটাও বই কিনছে, সেটা হচ্ছে এলসা। ওরা তো হচ্ছে এলসা 1 এলসা 2 মিলা আছে। ওই বইটা আমার খুব ভালো লাগছে। আরও অনেক বই কিনেছি। আমি আমার বাবা, আম্মু, নানি, আপু আর আমি আসি। প্রতি বছর আমি মাস্ক ছাড়া মেলায় আসি, এবার মাস্ক পরতে হয়, জন্য আমার ভালো লাগে। মাস্ক ছাড়াই বই মেলায় আসতে ইচ্ছা। ছুটির দিন হওয়ায় নিজের বইয়ের খোঁজ খবর নিতে অনেক লেখকই এদিন ছিলেন মেলা প্রাঙ্গণে। এবারের বইমেলায় আমার দুটি বই প্রকাশিত হয়েছে। একটি হলো কিশোর কবিতার স্বপ্ন উড়াই সকাল দুপুর,
আরেকটি ঘুমঘোর। মূলত এটি শিশুদেরকে নিয়ে লেখা একটি উপন্যাস হলেও এটি আসলে বড়দেরও উপন্যাস, কারণ শিশুরা কেমন করে দেখে জানে সেটি অন্তত একটুখানি হলেও বড়দেরকে ভাবতে হয়তো সাহায্য করবে। এটা মূল চরিত্র হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং শেখ হাসিনা যে প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি এসেছিলেন সেই ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার যে রাজনৈতিক উত্থান এবং পতন সমস্ত ইতিহাসটা এখানে কবিতা আকারে এসেছে। কিভাবে লাইভে দাঁড়িয়ে যখন আমি কথা বলছি তখন যে কথাগুলো বলছি সেইখানে কতটুকু বিষয়ের সঙ্গে যাচ্ছে বা বাড়তি কোনো কিছু বলছি কিনা সেই বিষয়গুলো ধরে 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 আলোচনা করেছি আমার এই বইটাতে। অস্তপারের উদয়বেলা এই বইটিতে প্রেম বিরহ ছন্দে তুলে ধরার চেষ্টা করেছি। আর্থিক লোকসান নিয়ে ভাবলেও জনস্বাস্থ্য বিবেচনায় মেলার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি প্রকাশকদের অনেকেই। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনায় একদিনে অর্ধশত মৃত্যু, ৬,৮৩০ জন শনাক্তের রেকর্ড। স্বাস্থ্যবিধি না মানাতেই ভয়াবহতা বলছেন বিশেষজ্ঞরা। করোনা ভীতিকে সঙ্গী করেই মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। লঞ্চে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, ভাড়া বাড়ায় মালিকদের পোয়াবারও, বিপরীত চিত্র রেলে। করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বললেন মির্জা ফখরুল। রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার চড়ছে, ভারত থেকে প্রচুর আমদানির পরও কমছে না চালের দাম। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।